দেখা হলো আমাদের আর এক বন্ধু পার্থ মুখার্জির সাথে। তখন ছিল বন্ধু, এখনো বন্ধুই আছে। মাঝখানে কতগুলো দর্শক অতিক্রান্ত, তার মনের মানচিত্র, সংসারের মানচিত্র পাল্টে গেছে। এখন তিনি ডাক্তার হয়েছেন, স্বনামধন্য ডাক্তার। চেষ্টা করব জেনে নেবার যা কিছু জানা হয়নি সেগুলো জানতে। পার্থ, আচ্ছা, আগে থেকে বলে দিই যে তোর প্রতি সমস্ত বন্ধু মহলের একটা বিরাট কৃতজ্ঞতা যে তুই প্রত্যেককে খুঁজে খুঁজে এনে সবাইকে মানে খোলস ছাড়াচ্ছিস, জানার চেষ্টা করছিস। নাহলে সবাই হারিয়ে গেছিলো এক এক প্রান্তে, ঠিক আছে? সবার নিজের নিজ জায়গায় সফল, সবাই ঠিক আছে, কিন্তু এই জানতে পারছি আমরা এটা তোর জন্য। তাই প্রথম থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া, যা যা আছে। আর হ্যাঁ, এই জন্যই মনমিতালির প্রচেষ্টা যে যে বন্ধুদের হারিয়ে ফেলেছিলাম সেই বন্ধুরা এতদিনে কীরকমভাবে নিজেকে তৈরি করেছে বা এত দশকবাদে এসে তারা কতটা একাত্ম রয়েছে বা কতটা মনের ভাব বিনিময় সমানভাবে আছে। যেটা জানার যাওয়া ফার্স্টে, তুই এখন থাকিস কোথায়? আমি এখানেই নয়ডাতেই থাকি। নয়ডাতে থাকি। আচ্ছা, তোর কি মানে জন্ম থেকেই এখানে? হ্যাঁ, আমার এখানেই জন্ম, এখানে একটি নার্সিংহোমে জন্ম এবং এখানেই আমার পড়াশুনো। তারপর অবশ্যই কিছুদিনের জন্য তো ডাক্তারি পড়তে কলকাতা যাওয়া। তারপর আমি কিছুদিন বিদেশেও ছিলাম। ও তো মানে কর্ম খাওয়া। মানে তোর প্রাইমারি এডুকেশন কোথায় তাহলে? বয়েজ স্কুলে। প্রাইমারি এডুকেশন বয়েজ স্কুলে একদম আমি পুরো মানে 1 থেকে। আচ্ছা, সেখান থেকে 1 থেকেই আমি 4, ওখান থেকেই 5, ওখান থেকেই 12। আচ্ছা, এবার 12 পাস করার পর এবার তখন 3টে কলেজে অপশান নিয়েছিলাম। একটা হলো অবশ্যই আরবিসি কলেজ, আর একটা মহসিন কলেজ, আর একটা খড়দা মিশনে। আচ্ছা, খড়দা মিশনে। তারপর এখানে নিলাম কেন, এটা কাছে ছিল এবং তখন যেহেতু আমার টার্গেট ছিল যে তখন তো নিট ছিল না, জয়েন্ট করতে হবে এবং আরবিসি কলেজে বেশি যেতে হয় না বলে আমি সেগুলো করতে পারবো ভালো মনে। আর মহসিন কলেজে প্রচণ্ড কড়াকড়ি, রামকৃষ্ণ মিশনে প্রচণ্ড কড়াকড়ি, যেতে হবে। কারণ আমার বিএসসি করার ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে গেলে। কারণ যেহেতু আমার প্রথম থেকে টার্গেট এদিকেই যাবো, বিএসসি এটা করার জন্যে করতে হবে, একটা চট করে একটা গ্র্যাজুয়েট হয়েছে বলতে পারবো, ঠিক আছে, এইগুলোর জন্য করা। তারপর ঠিক আছে, এটা হলো। তারপর করতে করতে আরবিসি কলেজে ভর্তি হলাম, তোদের সঙ্গে আলাপ হলো। আরবিসি কলেজে মানে আরবিসি কলেজ অতিক্রম করার পরে এই যে এতদূর তুই এসছিস, তো এই জার্নিটা তুই একটু সংক্ষেপে বল। মানে কলেজ পাস করা স্তক, এই যে আজকে তুই যেখানে বসে আছিস বা সামাজিক যে সম্মানে উত্তীর্ণ হলি, এটা কী করে? হ্যাঁ, এটা তো তারপর তো বিরাট চড়াই উদ্রাই তো অবশ্যই। মানে সাকসেস জার্নি তো ইজি না, মানে কেউ তোমাকে জায়গা কীরকম, মানে কলেজ পাস করার পর তুই কী করলি? না, এবার তো কলেজ পড়তেই আমি বিএইচএমএসে চান্স পেয়ে যাই এনআইজে, এবং তখন দুটোই আমি একসঙ্গে করেছি। মানে কলেজেও পড়াশোনা করেছি, এটাও করেছি। তারপর অবশ্যই বিএইচএমএস পাস করলাম। পাস করে বিএইচএমএস করতে করলি এনআইজ থেকে। আচ্ছা, এবার সেখানে করার পর প্রথম মেট্রোপলিটন ছিলাম, তারপর এনআইজি কভার করে। এবার যে জায়গাটা মেন হলো যে আমার টার্গেট ছিল অ্যালোপ্যাথি খাবো। আচ্ছা, অ্যালোপ্যাথি হওয়ার জন্য আমি মানে এটাই কি তোর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, মানে ডাক্তারই হবে? হ্যাঁ, মানে অন্য কিছু করবি না? আচ্ছা, হ্যাঁ, এবং এটার মজার আছে, এর জন্য একটা মজা আছে। তার বলতে আপত্তি যখন জায়গা হলো, প্রথমে আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হবো, কারণ অঙ্কটা ভালো পারতাম। আচ্ছা, বায়োলজি ভালো লাগতো না, মানে স্কুল লাইফে। আমার দাদা ইঞ্জিনিয়ার, যার কথা তো ইঞ্জিনিয়ার, সে ওই ইয়ে থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করে এখন তোর মেট্রো রেলে আছে। জাস্ট ও আমাকে প্রথম বললো যে ইঞ্জিনিয়ারিং আসিস না, তুই যখন আমার সঙ্গে প্রায় 6-7 বছরের গ্যাপ, তুই যখন বেরোবি এটা কিন্তু মার্কেটটা আরও টাফ হয়ে যাবে এবং খুব টাফ হবে। এবং সেকেন্ড, আমার বাবা এবং দাদা এদের ইচ্ছে ছিল যে আমি হোমিওপ্যাথিক ডাক্তার হই। আচ্ছা, ঠিক আছে, তার একটা কারণ, মানে বাড়ির একটা পৃষ্ঠপোষকতা ছিল। হ্যাঁ, আমার ছিল না। আচ্ছা, আমার ছিল না, এদের কারণ ছিল বলে। দাদার একটা ওই টাইমে একটা অ্যাজমাটিক প্রবলেম ছিল। ও সেই সময় ভোলা চক্রবর্তীকে দেখাচ্ছে, পি ব্যানার্জিকে দেখাচ্ছে, ওদের চেম্বার দেখে খুব ফ্লারিস্ট। আচ্ছা, ওদের চেম্বার দেখে খুব ফ্লারিস্ট হয়েছে। কিন্তু আমি তো এখানে সেরকম কাউকে দেখতে পাচ্ছি না।
আমরা যখন পড়তে যাই, আমি অ্যালোপ্যাথিকও জানি না, হোমিওপ্যাথিও জানি না, আয়ুর্বেদিকও জানি না, আমরা সফল দেখে যাই। হ্যাঁ, এটা কথাটা ঠিক, কারণ আমি তো কিছুই জানি না। আর যখন আমি করতে যাব তখন কিছুই জানি না আমি, নয় একটা বাড়ির প্রেশার থাকে, আর না কে সফল, কারণ সফলতার পেছনে দৌড়ই। হ্যাঁ, আর আলটিমেট দেখ, আমরা কোন গান শুনতে চাই? হিট গান শুনতে চাই, হিট গান শুনতে হয়, কিন্তু ভালো গানও হিট না হতে পারে, না হতে পারে, একদম ঠিক কথা। আমরা কিন্তু হিট গান শুনতে হ্যাঁ, চাই, আমরা কিন্তু সফলতার পেছনে দৌড়ই। এবার সফল হওয়ার জন্য আমি অবশ্যই ইয়ে করতে গেছিলাম। এবার করতে করতে আমি 2বার পেলাম না, 2বার যে পেলাম না তখন এরা বললো তুমি ঢুকে যাও, পেলে কী করবে যাবে। এবার পড়তে পড়তে, এবং তখন তারা মানে ঠিক উইলফুলি বিএইচএমএসে ঢুকিসনি আর কি, মানে আদারওয়াইজ এদিকে হচ্ছে না। আমি বলতে আপত্তি নেই, কিন্তু এরা আমাকে কনভিন্স করেছিল যে তুমি এখানে গেলে কভার আপ করতে অনেক তাড়াতাড়ি উন্নতি করতে পারবে, ঠিক আছে। এবার তাতে আমার সুবিধে অসুবিধা দুটোই হলো। এই যে আমার অ্যালোপ্যাথিকে ইচ্ছে ছিল, এবার আমি তখন হতে হতে এবার বাবা রিটায়ার করে গেল, আমি ভাবলাম যে এবার আমাকে ডাক্তারিতে প্রচুর খরচা, কারণ বইগুলো প্রচুর দাম। আমি তখন জয়েন্ট পড়াতে আরম্ভ করলাম। আচ্ছা, এবার যাওয়ার পথে এই আমার কাছে মনে হয় এই যে তোর এটা পুরো জার্নি, ট্রেনের জার্নির মতো। আমাকে অনেকে বসেছে, অনেকে চলে গেছে, এই এদের নামগুলো না বললেও কিন্তু বলাটা অপূর্ণ থেকে যাবে, কারণ কেউ যখন উন্নতি করে পেছনে কেউ তুলে ধরে। হ্যাঁ, অবশ্যই তুলে ধরার লোকগুলোকে তুমি ভুলে যাও, তাহলে তুমি প্রচণ্ড অকৃতজ্ঞতা। আমি অকৃত হতে যাই। ওখানে আমার একজন বিরাট লোক, একটা ছেলে, মানে বন্ধু বলতে হয়, একটু আমার 2 বছর সিনিয়র ছিল, গৌর দাস। তিনি তখন এনআরএসে পড়ছেন। আচ্ছা, তিনি এনআরএসে পড়ছেন, আমার সঙ্গে তো খুব কি ভালো লেগে গেল। তিনিও খুব মানে জয়েন্ট পড়াচ্ছেন আমাকে। সে পিক আপ করলো, তুমি আমার সঙ্গে পড়াও, এবং ও যত পেত ওর নাম দিয়ে, তত পড়াতে পারতো না, সে আমাকে দিয়ে দিত। আচ্ছা, আমি তখন পড়াতাম, এবং পড়াতে আমি আর দুজনে মিলে জয়েন্ট ইনস্টিটিউট করে ফেললাম। আচ্ছা, নাম ছিল মেডিটেক। আচ্ছা, তার মেন হেডকোয়ার্টার ছিল সল্টলেক। আচ্ছা, নেক্সট একটা ছিল বেহালা। আচ্ছা, এবং রায়গঞ্জ অবধি চলে গেছিলো। আচ্ছা, এবং আমি আরও দুজনে মিলে রায়গঞ্জে যেতাম, একটা ইউনিট ছিল, সেখানে পড়িয়ে চলে আসতাম। রকেটে যেতাম, পড়াতাম 3 দিন, আবার পড়িয়ে চলে আসতাম। এবং আমার সুবিধা ছিল, ও যেহেতু ডাইরেক্ট জয়েন্ট দিয়েছে, এমবিবিএস পড়ছিল, ও বোটানি জুলজি পারতো না। আচ্ছা, তুইও তো বোটানি জুলজি পারতিস। এখানে যদি বিএসসি পড়েছিলাম বলে ওর আইডিয়াটা ভালো ছিল। আচ্ছা, ওর আইডিয়া ভালো ছিল, এবং কেমিস্ট্রি আইডিয়াটা ভালো ছিল, যেহেতু এখানে বিএসসিতে ওর তো দিয়ে পড়েনি। তা ওখানে আমি কভার আপ করতাম। এবং আর একটা কাজ করেছিলাম, যে বেহালাতে যেহেতু ভারী ভাড়াটা প্রচুর ছিল বলে, যে ওখানে সোম থেকে শক্তি এটা মানে কেজি স্কুল চালু হয়ে যায় বাড়ি ভাড়া চালাবার জন্য। ঠিক আছে, চললো। এই করতে করতে আমাদের, যেহেতু ওটা ডাক্তারি পড়াটা লং জার্নি, আমাদের পুরো ওর বা আমার দুজনের ক্ষেত্রে কিন্তু ফান্ডটা এখান থেকে জোগাড় হয়ে গেছে, আমার বাড়ির উপর চাপ নিতে হয়। আচ্ছা, এটা একটা সুবিধা আছে। এবং আমার তখন টার্গেট ছিল প্রচুর বই কিনতাম। আমি মনে আছে, আমি ওখান থেকে তখনই আমার 3টে ক্লাস একসঙ্গে করতাম। একটা ক্লাস সেই সময় আমি বলছি 93, 94-এ 500 টাকা করে, 1,500 টাকা। 1,500 টাকা নিয়ে আমি চলে যেতাম একদম কলেজ স্ট্রিট, বই কিনতাম, বই নিয়ে চলে আসতাম। আমি এটা জিনিস বুঝেছিলাম যে আমাকে ইন ফিউচার এটা ডু অর ডাই, আমাকে নলেজ বিক্রি করতে হবে, আমাকে সেল করতে হবে। এবং নলেজ, হ্যাঁ, এবং সেলে কেন কি নলেজ বিক্রি করতে হবে, এই জায়গাটা কোনো ফাঁক রাখলে চলবে না। পুরনো নতুন বই কেনার ক্ষমতা নেই। কলেজ স্ট্রিট ঘোরো, তখন কলেজ স্ট্রিট মানে দারুণ মার্কেট ছিল, এবং প্রচুর চেনা লোকও ছিল, আমার জন্য বই রেখে দিত। আমি ওখান থেকে বইগুলো পারচেস করতাম, কিনতাম। এবং এমন হয়েছে, তখন আমার ন্যাশনাল লাইব্রেরিতে কার্ড ছিল, ব্রিটিশ লাইব্রেরিতে কার্ড ছিল, আমেরিকান লাইব্রেরি কার্ড ছিল। এই করতে ভর্তি, মানে কলেজ ঢুকলি কবে, মানে বিএইচএমএস ঢুকলি কবে? আমি তো 92 ঢুকেছি, হ্যাঁ, ওখানে ঢুকে গেছিলাম। এবার সেখানে তারপর এইটা হওয়ার পর প্র্যাকটিস করতে এসে, এইবার আমি তখন একটা ভাবছি কোথায় করবো, এখানে এমডি করবো না বিদেশে এমডি করবো। তা বিদেশে একটা চান্স পেয়ে যাই, ওখানে হোল এশিয়া থেকে 50 জন নিচ্ছিল, ইন্ডিয়া থেকে 10 জন। আচ্ছা, তখন যেটা টার্গেট ছিল যে ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, পরীক্ষা দিতে হবে, কিন্তু মানে তখন ট্রেড সেন্টারটা হয় ঝাপ করে, তখন ওরা নির্দেশ দেয় যে যদি তোমরা এখন আসার দরকার নেই, তখন ইন্ডিয়া থেকে ব্রিটিশ কাউন্সিল যেটা আছে 6/5 সেকশনে, ওখানে আমরা পরীক্ষা দিই।
চান্স পাই এবং থিসিসের যে জায়গাগুলো ওখান থেকে ওরা লোক আসতো, ওদের ফেয়ার কস্ট আমার দিতে হতো। আচ্ছা, ঠিক আছে। এবার ওখানে পড়তে গিয়ে যে অ্যাডভান্টেজটা হলো, ওখানে এমডি করা, যেটা আমি প্রথম এমডি ওখানে করি তোর ক্যান্সারের উপর, কিন্তু ওটা আমি পারিনি, আমি এমডিটা করি আর্থ্রাইটিসের উপর। আচ্ছা, এবং একটা মজা হলো, তা আমার ওখানে 3বার এমডি ফেলিওর হয়েছে। আচ্ছা, হচ্ছে না, আমি 250-300 পাতা করে লিখছি এদিক ওদিক হেঁটে, ঠিক আছে। ওই সময় মানে বিদেশ করি 2006-তে, হচ্ছে না। তখন আমার যে গাইড ছিল, একটা কুকস, এখনও মনে আছে, তাকে আমি বললাম, স্যার আমার এমডি হচ্ছে না কেন? আমি বারে বারে দিচ্ছি, হচ্ছে না, আমি তো ফার্স্ট্রেটেড। মানে তুমি কী করছো? কী করছো মানে তোমার কথা কোথায়? তুমি তো এদিক ওদিক থেকে খাবলে খুবলে নিয়ে দিচ্ছ, এটা তো আমরা জানি, কিন্তু তুমি 300 পাতা লিখেছো, তোমার 3টে পাতা তোমার কথা নেই। তা বললাম, তো এইভাবে তো আমি পড়াশোনা করেছি, মানে এটা তোমার পরাধীন দেশের জন্য। ইন্ডিয়ান ডিগ্রি তুমি পাবে, কিন্তু ইউকে থেকে, লন্ডন থেকে তোমার ডিগ্রি নিতে গেলে তোমার কিন্তু আমাদের মতো হতে হবে। এবং যে কথাটা আমাকে বলেছিল, আমার খুব শুনতে খারাপ লেগেছিল, বলে তোমাদের দেশ নিজের ইতিহাসটা লিখতে পারোনি, তোমার ইতিহাস আমরা লিখে দিয়েছি। মানে মানে আমার মানে যখন আমি লন্ডনে গেছিলাম, মানে আমার খুব ওদের উন্নাসিক কিন্তু প্রচণ্ড, উন্নাসিক কিন্তু প্রচণ্ড, ভালো অবশ্যই আছে উন্নাসিক, এবং ওরা সবসময় ওদের ধারণা যে এই শিক্ষা দীক্ষা আমরা যা দিচ্ছি ভারত থেকে সব আমরাই প্রথম এইগুলো করেছি আর কি, ঠিক আছে। এই বাইদে ভাই, কিন্তু ওখানে কি আমার যে কাজটা হলো, যে ওখানে প্রথম যেটা করতে হয়, অ্যালোপ্যাথিক মলিকুলসগুলো কভার আপ করতে হয়, জানতে হয়, ঠিক আছে। এবং আমার 2টো লাইসেন্স, এখানকার লাইসেন্স একটা এবং ইউরোপের একটা লাইসেন্স। আচ্ছা, আমি ইচ্ছে করে ইউরোপে প্র্যাকটিসও করতে পারি। এবং আমি 19-এ যখন গেছিলাম ডিএম দেওয়ার জন্য, ডিএমও চান্স, এখন বর্তমানে ডিএম করছি বলতে গেলে, এখনও সেভাবে হচ্ছে না। আমার 24 অবধি, মানে 25 অবধি কিন্তু আমার সিনজিনি ভিসা এবং লন্ডন ভিসা আছে। আমি ইচ্ছে করলেই উঠবো, চলে যাব, যেতে পারি, সে বাইদে ভাই যাবো না অবশ্য। কিন্তু যে জায়গাটা হলো, দুটো এডুকেশনের মধ্যে আমি পার্থক্যটা দেখেছি, যে ইন্ডিয়ান এডুকেশন যেটা হয় অনেক বেশি আমার মনে হয় যে থিওরি নির্ভর। আচ্ছা, ওরা কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল নির্ভর। ওদের ধারণা যেটা বলে, যেটা শুনে মনে হয়েছে, সমুদ্রটাকে দেখো, ঠিক আছে। ফলে সমুদ্র আলাদা করে পড়তে হবে, তুমি সমুদ্র না দেখলে 1000 পড়লেও তোমার সমুদ্র জায়গাটা আসবে না, ঠিক আছে। ফলে এই দুটো এডুকেশন থাকার জন্য আমার যা আইডিয়াটা হয়েছে, এবং তারপর এলাম আস্তে আস্তে। তো চেম্বারগুলি কোথায়? তখন চেম্বার বিভিন্ন জায়গায় ছিল, হ্যাঁ বিভিন্ন জায়গায় ছিল, মানে কলকাতাতে ছিল 3-4 জায়গায়, এখানে ছিল, এখানেও 2-1 জায়গায় ছিল। তারপর আস্তে আস্তে তো একটা জিনিস, আমার একটা অসুবিধা ছিল, আমার বাড়ি থেকেও ডাক্তার ছিল না। ফার্স্ট ওয়ান, মানে আমার 7 জেনারেশন বল, বাবা বাড়ির জেনারেশন, ডাক্তার বলে কেউ ছিল না। তাহলে তোর এই যে মানে তুই ভেবেছিলি ডাক্তার হবি, বাট তোর ছিল অ্যাম্বিশন বা লক্ষ্য ছিল অ্যালোপ্যাথি, তুই হয়ে গেলি হোমিওপ্যাথি। তাহলে এই যে এখন যে অবস্থাটা এসছিস, ইজ ইট ইউর সাকসেস? এটা কি সফলতা? না, হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিন্তু তোর তো মনে ছিল, তোর যদি এটা সফলতা হয়, তোর মনে ছিল যে তুই অ্যালোপ্যাথি হবি, কিন্তু হোমিওপ্যাথি, এর জন্যে তুই খুশিটা কি সম্পূর্ণভাবে পেয়েছিস হোমিওপ্যাথি হয়ে? হ্যাঁ, এবার যে জায়গাটা ছিল, প্রথম 2-3-4 বছর যখন হয়েছি, তখন বুঝতে পারিনি, একটা ফ্রাস্ট্রেশন ছিল যে কেন ছিল। আমি বললাম, প্রথম তো আমরা যখন কোনো ঢুকি তার ভেতরটা দেখতে পাই না, আমি কোনো বাড়ি বাইরে দেখছি। আজকে অ্যালোপ্যাথিক আমি কেন যেতে চেয়েছিলাম, অ্যালোপ্যাথিক গিয়ে মনে হলো যে আমি মোটামুটি গাড়ি বাড়ি টাকা এগুলো করতে পারবো, এই জন্যই তো, বা আমি সোশ্যালি একটা রেসপেক্ট পাবো। মানে আমাদের মেন জায়গাটা কোথায়, নোবডি থেকে সামবডি হওয়া। কারেক্ট, ভেরি গুড ওয়ার্ড। এভরিওয়ান ওয়ান্টস টু ইট, এটাই তো, ফ্রম নোবডি টু সামবডি। আমি সামবডি হওয়া, তোমার সিগনেচারটা অটোগ্রাফি হবে, সফল সেই নর্মাল বা সিগনেচার, অটোগ্রাফ হলে তুমি সাকসেস। ভেরি গুড। তাহলে ইন দ্যাট কেস সফলতা মানে সাফল্য আর খুশি, হ্যাঁ, এই দুটোকে সমার্থক তুই মনে করছিস? না, এবার জায়গাটা আসি,
যে তখন এই জায়গাটাকে আমার বাবা খুব ভালো করে রিয়েলাইজ করেছিল, এবং সেটা দেখলাম যে বাবা যেটা 20-25 বছর আগে যেটা ভেবেছিল আজকে দেখছি 100% ট্রু। আচ্ছা, কোথায় ট্রু? আজ যদি আমি অ্যালোপ্যাথিক ডাক্তার হতাম, আমি কিন্তু যেটা হতো, আমি টাকা করে দিক দিয়ে যাচ্ছি না। টাকা করে যাচ্ছি না কেন? এত রোজগার করতে পারতাম না। আচ্ছা, কেন পারতাম না? অ্যালোপ্যাথিক ডাক্তার হতে গেলে এখন স্পেশালাইজড হতে হতো। স্পেশালাইজড হতে গেলে ধর আমি অর্থোপেডিক হলাম বা নিউরোলজিস্ট হলাম, একটা জায়গায় আরও নিউরোলজিস্ট রয়েছে, তাদের সঙ্গে ফাইট করতে হচ্ছে। এইবার সেখানে রোগী কজন, আমাকে ঘুরে ঘুরে দেখতেই হতো। আচ্ছা, আমি হেড টু ফুট সব পেশেন্টকে আমি পাচ্ছি, নাম্বার 1। ঠিক আছে? যেমন একটা মজা আছে, সেই সময় আমরা যখন একটা মনে আছে যে আমি তখন জাস্ট ফার্স্ট ইয়ারে পড়ি হোমিওপ্যাথিকে, একজন পেশেন্ট লোক বলছে তুমি কী পড়ো? বলছে আমি হোমিওপ্যাথি করি। বলছে মানে 9টা 19-এ যখন যাচ্ছি, তার লোকটি বেশ বলছে আমি হোমিওপ্যাথিক বিশ্বাস করি না। ওই লোকটা হোমিওপ্যাথিক বিশ্বাস কি? হ্যাঁ, অনেক বেশি। তা আমি কোনো কথা বললাম, তুমি কোনো রিম্যাক্ট করলে না? করেন না। 140 কোটির দেশে 1% বিশ্বাস করলে আমার গাড়ি বাড়ি হয়ে যাবে। আমার সবার তো বিশ্বাস করে, পৃথিবী এমন কোনো ট্রেড নেই সবাই বিশ্বাস করে, দরকার নেই। ভূত সবাই বিশ্বাস করে, কী শিখে গেল? ভগবান সবাই কী শিখে গেল? দরকার নেই। ট্রেড ইজ নট এ ফ্যাক্টর। ট্রেডে তুমি 1 নম্বরে যাও। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে নৈহাটি বা কলকাতার বলতে পারি এমন কম এলাকার ডাক্তার আছে যে আমার পেশেন্ট নয়। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে তুই সফল। এবং আজকে সফলতাই কি তুই খুশি এনে দিয়েছে নাকি খুশির জন্য সফল হতে? মানে কোনটা? মানে আমি আই ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট যে সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। আচ্ছা, এবার একটা কথা বলি, এবার মানে একটা জায়গা তো একই প্রশ্ন 20 বছর আগে করলে এক উত্তর, এখন করলে এক উত্তর, পরে করলে এক উত্তর। ভেরি গুড, অ্যাকর্ডিং টু টাইম। হ্যাঁ, তোমার ম্যাচুরিটি যত বদলাচ্ছে তোমার প্রশ্ন একই আছে, উত্তর বদলে যাবে। মানসিক পরিণত যা হওয়ার সাথে তার উত্তর পাল্টে যাচ্ছে। তোমার জায়গায় 9, আমার জায়গায় 6, দুটোই কারেক্ট। দৃষ্টিকোণ বদলে যাচ্ছে, খুব সত্যি দৃষ্টিকোণ বদলে। এবং বেসিক জায়গাটা এখন যেটা উপলব্ধি করি, মানে যেহেতু এটা সবারই কাজে লাগবে, যেহেতু মানে আমাদের কলেজে ডাক্তার কম আছে, মানে বেসিক রোগ 10 থেকে 20%, 10 থেকে 15%, বেসিক 80 to 85% রোগ আমরা ক্রিয়েট করি। এটা সবার জানা দরকার। মানে কিছু ইনফেকশাস ডিজিজ, কিছু অ্যাক্সিডেন্ট, সেখানে অ্যালোপ্যাথিক অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু বাকি 80% ডিজিজ কিন্তু মানুষের ক্রিয়েট। যদি বলিস কেন, সৃষ্টিকর্তা যখন এই দেহটা পাঠিয়েছেন তার সঙ্গে তার মেকানিক্সও পাঠিয়ে দিয়েছেন। তো তোর হাত কেটে গেল, তোর কোনো ট্রিটমেন্ট নেই, নিজে থেকে রক্ত বন্ধ হবে, ঘা হলো নিজে থেকে ওষুধ দেওয়ার দরকার, নিজে থেকে শুকিয়ে যাবে। কে করছে? ডাক্তারি পরিভাষা ইমিউনিটি। আজকে তুই বল, করোনা যখন হয়েছিল একটা জারোয়া মারা যায়নি, একটা লোয়ার ক্লাস অফ পিপল মারা যায়নি, হাইফাই সোসাইটির লোক মারা গেছে। কেন? তারা ইমিউনিটি তৈরি করতে দেয়নি, তোর ইমিউনিটি তৈরি করতে দেয়নি। আসলে কি জায়গাটা হচ্ছে তোর, আমরা যেমন রোগ নিয়ে কাজ করি, কারণ আমি যখন এখানে এসেছিলাম আমার যেটা মনে হয়েছিল যে দুটো ট্রেড, আই এম নট বায়াস। আমি কিন্তু মনে করি আমি অ্যালোপ্যাথিক ডাক্তারও নই, হোমিওপ্যাথিক ডাক্তারও নই, আমি একজন ডাক্তার। কারণ আমি অ্যালোপ্যাথিকও জানি, হোমিওপ্যাথিকও জানি। পুরো এমবিবিএসের যে পুরো মেডিকেল পোর্শনটা আমার জানা হয়েছে। আমি বিদেশে দুটোই ট্রিটমেন্ট করতে পারি, এখানে সাদা কাগজে করে দিই, যেহেতু সুপ্রিম কোর্টে ক্রস প্র্যাকটিস করা অনুমতি নেই বলে। যেখানে অ্যান্টিবায়োটিক লাগবে সেখানে অন্য কোনো দিয়ে তুমি সারাতে পারবে না, অ্যান্টিবায়োটিকই লাগবে। এখন তো তুই অনেক স্থিতিশীল, মানে যেহেতু আমাদের বয়সটা এতটা হয়েছে, সবাই স্বর্ণজয়ন্তী পার করে ফেলেছি, তাহলে ছোটবেলা কি তুই শান্ত ছিলি? মানে মারধর খেতিস?
মারধর খেতাম মানে মা হয়তো মানে স্কুলে কতটা মার খেয়েছিস আর বাড়িতে কতটা মার খেয়েছিস? স্কুলে শান্তই ছিলাম, স্কুলে শান্ত হ্যাঁ শান্ত ছিলাম, স্কুলে বেশি অশান্ত ছিলাম না। বাড়িতে টুকটাক অশান্তি করতাম বটে, তবে বেয়াদব মানে যাকে কিসের মার খেয়েছিস? পড়াশোনা না করার জন্য নাকি আকাশ কুকাজ করার জন্য? আকাশ কুকাজ করেছে, পড়াশোনা মোটামুটি এটা সবচেয়ে প্রিয় আকাশ কি ছিল তো, মানে যেটা বেশি করতিস আর কি, মানে ঘুমাতিস না না বা সব খেয়ে ফেলতিস? না না, আমি ছোটোবেলায় আমার টার্গেটে ছিল যে আমি নাইট গার্ড হবো। নাইট গার্ড? হ্যাঁ, যেহেতু আমার ঘুমোতে ভালো লাগতো না, আমার কাছে প্রথম এটা কিন্তু একটা দারুণ জিনিস। এটা কিন্তু মানে ফার্স্ট অপশন ইন আমার স্কুল মানে কলেজ ফ্রেন্ড, নাইট গার্ড হবে, এটা একটা অ্যাম্বিশন হতো। ওকে, হ্যাঁ নাইট গার্ড হতো, কারণ আমার এই রাত্রি এলে মন খারাপ হয়ে যেত, আবার ঘুমোতে হবে, মানে এই 10টা-11টা বাজে মা ঘুমোতে যা বলবে, ঘুমটা আমার কাছে ছিল মানে এখনও ঘুমটা আমার কাছে খুব বিরক্তিকর বিষয়। ঘুম মানে সময় নষ্ট। যদি এমন হয়, এই যে তোর তো একটা ব্যস্ত শিডিউল, প্রতিদিনই রোগী, সংসার, পুত্র, স্ত্রী, এর মধ্যে থেকে যদি সব কিছু প্রোভাইড করা হয়, যে আজকে কোনো রোগী দেখার নেই, আজকে কোনো বাজার করার নেই, কোনো মিস্ত্রি ডাকার নেই, কিচ্ছু করার, মানে এভরিথিং উইল বি প্রোভাইডেড, ইউ আর অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ রেসপন্সিবিলিটি, তাহলে সেক্ষেত্রে একটা অলস দিন তুই কীভাবে কাটাবে? আচ্ছা, এইবার আমি আরেকটা পার্ট তোকে বলতে ভুলে গেছি। আচ্ছা, আমি আরেকটা যেমন ডাক্তারি করতাম, আরেকটা জায়গায় আমি কিন্তু সেতারিস্ট ছিলাম। আচ্ছা, গিটারিস্ট, সেতারিস্ট। আচ্ছা, সেতার মানে ফুল ক্লাসিক। আচ্ছা, 18 বছর আমি সেতার বাজিয়েছি। আচ্ছা, ঠিক আছে, এবং নৈহাটি এবং কলকাতা মাধ্যমে, এবং তাকে এখনো বাজাস? না, সেতার ছিল আমার প্রেমিকা, লাভার বলতে। বাহ, ইউর ফার্স্ট লাভ? হ্যাঁ, ফার্স্ট লাভ। ভেরি গুড। এবং তাকে আমি গলা টেপে হত্যা করেছি শুধুমাত্র আর্থিক কারণে। ইউর সো ক্রুয়েল। ওকে, মানে যখন দেখলাম যে ওটার থেকে এটা অনেক নির্ভরযোগ্য, মানে আর্থিক দিক দিয়ে, ফলে ওটা কভার আপ করা যায় না। এখন মানে ভালোবাসাকে হত্যা করলি আর্থিক? হ্যাঁ, মানে আমি বলতে আপত্তি নেই, কারণে, আর্থিক কারণে, কারণ দুটো একসঙ্গে পাচ্ছিলাম না। আচ্ছা, ওখানেও গুরুজি চাপ দিচ্ছিল, তুমি উন্নতি করো, ওখানে ওনাকে দেখছি উন্নতি করছে, কিন্তু সময় দিতে হবে, এটাও সময় চাইছে, দুটো করতে গেলে কোনোটাই করতে পারছি। এটার জন্য তো আক্ষেপ হয় না? বা আমি বলছি, এই যে সমস্তটা তুই এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছিস, সামাজিক যে সম্মানীয় জায়গায় এসে দাঁড়িয়েছিস, তার মধ্যে থেকে তোর কোনো সময় একলা নিজের মনে কোনো আক্ষেপ হয় না যে মানে যা কিছু পেয়েছিস, হোয়াট এভার ইউ আর্ন, তোর কি এইটুকুই পাওয়ার কথা ছিল? এর থেকে বেশি তোর যোগ্যতা ছিল না পাওয়া? না না, আমি যে চেয়েছি তো অনেক বেশি পেয়ে গেছি। আচ্ছা, আমি যা পেয়েছি খালি সেতারে ছেড়ে দিয়ে মনে একটা দুঃখ। ধর, আমি প্রথম গাড়ি কিনি 2003 সালে, তারপর 2012 আবার নতুন গাড়ি কিনলাম। তবে এটা বলতে পারি, ওই প্রথম 2003-এ গাড়ি কিনে যে আনন্দটা হয়েছিল, সেটা এই দামি কিনে গাড়ি কিনেও পাইনি। বাহ, কারণ এখন একটা মেকানিক্যাল হয়ে গেছে না। এমনি আইডিয়াল ডেতে মানে বলে না, শখ বেরি মেহেঙ্গি চিজ হয়। আইডিয়াল ডেতে মানে তোর শখ কি? মানে এই যে পেশা তো একটা রয়েছে, পেশা একটা জায়গা, দায়িত্ব একটা জায়গা, কিন্তু এর বাইরে কিছু করা, গান করা, যেমন সেটা একটা ছিল,